সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস নির্ধারিত ক্লাস ছিল সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ। তা আমরা আজকে বাংলা ব্যাকরণের সপ্তম শ্রেণীর বানান নিয়ে আলোচনা করব। তা আমাদের আজকে আলোচ্য বিষয় হলো বানান। আসলে ভাষার ধর্ম হলো পরিবর্তন হওয়া। নদীর স্রোতের মতোই ভাষার ধর্ম পরিবর্তনশীল, বহমান। সে প্রবহমান স্রোতের সাথেই মূলত ভাষার তুলনা করা হয়েছে, এই কারণে গতিশীলতার কারণে। তো পৃথিবীর প্রতিটি ভাষাই কিন্তু সুশৃঙ্খল কিছু নিয়ম নীতি রয়েছে বানানের বেলায়। তো আমাদের বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয়। বাংলা ভাষায় বানানের কিছু নিয়ম নীতি রয়েছে। আর আসলে বানান যদি আমরা সঠিকভাবে না লিখি তাহলে অর্থের পার্থক্য হয়ে যায়। তো অর্থের যে বিভ্রান্তি, সেখান থেকে বাঁচতে হলে বা সেই অর্থের বিভ্রান্তি প্রতিরোধ করতে হলে আমাদের বানানটা সঠিকভাবে জানা জরুরি। কারণ আমাদের বাংলা ভাষা যেহেতু হাজার বছরের পুরনো, আর এই হাজার বছর থেকে যে বাংলা ভাষা চলে আসছে সেখানে কিন্তু বাংলা ভাষার যে সুনির্দিষ্ট কোনো নিয়ম বানানের ক্ষেত্রে সেটি ছিল না, যার কারণে একাধিক উচ্চারণের অন্যান্য অর্থ তৈরি হয়েছে এবং একই শব্দের বিভিন্ন রকমের বানান চলে আসছে। তো এই যে বানানের ক্ষেত্রে যে বিশৃঙ্খল অবস্থা, সেখান থেকে আসলে বের হওয়ার জন্য প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই তাদের যে বাংলা বানানের নিয়ম, তার প্রথম সংস্করণ তারা প্রকাশ করেন 1936 সালে। এরপরে এই কলকাতা বিশ্ববিদ্যালয় আবার তাদের বাংলা বানানের নিয়ম দ্বিতীয় সংস্করণ এটা প্রকাশ করেন 1937 সালে। পরে আমাদের যে এনসিটিভি বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এরাও বাংলা বানানের নিয়ম নীতিমালা তৈরি করেন 1988 সালে। তো সর্বশেষ বাংলা একাডেমি ওনারা প্রমিত বাংলা বানানের নিয়ম নামে একটি নীতিমালা প্রণয়ন করেন, যেটি প্রকাশিত হয় 1992 সালে। তো সেই 1992 থেকে কিন্তু আমরা পাঠ্য বই প্লাস আমাদের যে লেকচার, সেখানে কিন্তু এই প্রমিত বাংলা বানানের নিয়ম এটাই আমরা ফলো করে আসছি সেই 1992 সাল থেকে। তো এখন আমরা সব জায়গায় যে বানানের নীতি ফলো করি সেটা হলো এই 1992 সালে প্রকাশিত হওয়া বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। তো প্রথমে আমরা দেখে নিই যে বানানের যদি আমরা সঠিকভাবে বানানটা না লিখি তাহলে সমস্যাটা কোথায়। দেখো, আমাদের একই উচ্চারণের যে বর্ণগুলো রয়েছে তার মধ্যে আছে দন্ত ন, আরেকটি আছে মূর্ধন্য, আবার তালব্য স, দন্ত স, আবার আরেকটি আছে মূর্ধন্য স। এখন দেখো, এই দুইটার উচ্চারণ ন, আবার এই যে তিনটা বর্ণ আছে এর উচ্চারণ স। এই দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, এই তিনটির উচ্চারণ স, আবার দন্ত ন, মূর্ধন্য এই দুটির উচ্চারণ ন। তাহলে দেখো, ন উচ্চারণে দুটি বর্ণ, আবার স উচ্চারণে তিনটি বর্ণ। এখানে উচ্চারণে কোনো পার্থক্য নেই, উচ্চারণে কোনো পার্থক্য নাই, তবে অর্থভেদে এর পার্থক্য তৈরি হয়। যেমন দেখো, আমরা যদি দন্ত ন দিয়ে লিখি মন, তার অর্থ হলো হৃদয়। আবার যদি মূর্ধন্য দিয়ে লিখি মন, তার অর্থ হলো মাপার যন্ত্র বা বাটখারা। আবার দেখো, এই যে তিনটা স আছে, বিষ, আবার বিষ, আবার বিষ। এখন দেখো, এই যে বিষ, এই বিষ হলো 20, এই বিষ হলো 20 মানে 19-20 সেই বিষ। আবার এই যে বিষ, এই বিষ হলো ক্ষতিকর পদার্থ,
এই বিষ কি? ক্ষতিকর পদার্থ, যেটা খেলে মানুষ মারা যেতে পারে। আবার এই যে বিষ, এটি হলো পদ্মের ডাঁটা, পদ্মের ডাঁটা। তাহলে দেখো এখানে এটার উচ্চারণও বিষ, এটার উচ্চারণও বিষ, এটার উচ্চারণও বিষ, কিন্তু তিনটা বিষ উচ্চারিত এক হলেও প্রত্যেকের অর্থ কিন্তু আলাদা। এই বিষ হলো কুড়ি, এই বিষ একটি ক্ষতিকর পদার্থ, এই বিষ পদ্মের ডাঁটা। তাহলে দেখো তিনটা শয়ের কারণে তিনটা বিষের অর্থের কিন্তু পার্থক্য হয়েছে, তিন রকমের অর্থ, কিন্তু উচ্চারণে কোনো পার্থক্য নেই। আবার মন, মন, উচ্চারণে কোনো পার্থক্য নেই, কিন্তু বানান ভিন্ন হওয়ার কারণে এখানে দন্ত ন, তার অর্থ হৃদয়, আবার এখানে মূর্ধন্য, তার অর্থ হলো মাপার যন্ত্র বা বাটখারা। তাহলে দেখো যে আমাদের একাধিক উচ্চারণের কোনো পার্থক্য নেই ঠিকই, কিন্তু অর্থের দিক থেকে পার্থক্য আছে। আবার এখানেও উচ্চারণে কোনো পার্থক্য নেই, কিন্তু অর্থের দিক থেকে পার্থক্য আছে। আর এই অর্থের পার্থক্য থেকে বেঁচে থাকার জন্যই আমাদের এই সঠিক বানানটা জানতে হবে। কারণ সঠিক বানান যদি আমরা না জানি, তাহলে এই বিভিন্ন সময় আমরা লেখার সময় বিভ্রান্তিতে পড়ব। তা আমরা এই বিভ্রান্তিতে যাতে না পড়ি, সেজন্য আমরা আজকে বানানের নিয়মগুলো শিখব। দেখো এখানে আমরা আরেকটা কথা বলে রাখি, যে এই যে কখন দন্ত ন হবে, কখন মূর্ধন্য হবে, কখন তালব্য স, কখন দন্ত স, কখন মূর্ধন্য স, এই যে নিয়মগুলো, ন এবং শয়ের নিয়মগুলো, সেই নিয়মগুলো শুধুমাত্র তৎসম শব্দে, তৎসম শব্দে, অর্থাৎ এই যে দন্ত ন, মূর্ধন্য, মূর্ধন্য, দন্ত ন, আবার দন্ত স, মূর্ধন্য স, এই যে বানানের নিয়ম, এই যে মূর্ধন্য, দন্ত ন, আবার দন্ত স, মূর্ধন্য স, এই যে বানানের নিয়মগুলো হবে শুধুমাত্র তৎসম শব্দে। যদি তৎসম শব্দ না হয়, এক কথায় অতৎসম শব্দে, অতৎসম শব্দে, অতৎসম শব্দে সবসময় দন্ত ন আর দন্ত স। দেখো যদি শব্দটা তৎসম হয়, তখন আমরা এই নিয়মটা মেনে চলবো যে মূর্ধন্য হবে কখন, দন্ত ন হবে কখন। শব্দটি যদি তৎসম শব্দ হয়, তাহলে আমরা এটা মেনে চলবো যে দন্ত ন হবে না মূর্ধন্য হবে, দন্ত স হবে না মূর্ধন্য স হবে। এই ব্যাকরণের নিয়ম মেনে চলবো যদি শব্দটি তৎসম শব্দ হয়। আর যদি অতৎসম হয়, অতৎসম মানে হলো যেগুলো তৎসম নয়, যেমন তৎসম, দেশি, বিদেশি। দেখো অতৎসম শব্দ মানে হলো যদি তৎসম না হয়, তদ্ভব হতে পারে, দেশি হতে পারে, বিদেশি হতে পারে, আবার সমাস নিষ্পন্ন হতে পারে, সমাস নিষ্পন্ন, আবার সন্ধিজাত হতে পারে, সন্ধিজাত। তাহলে এই অতৎসম শব্দে অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, সমাস নিষ্পন্ন আর সন্ধিজাত, এই শব্দগুলো আমরা এই নিয়ম দেখব না। এই শব্দগুলো, এই ধরনের যে শব্দ আছে, সেখানে যদি ন ব্যবহার করা হয় অবশ্যই দন্ত ন হবে, আর শয়ের বেলায় অবশ্যই দন্ত স হবে। অতৎসম শব্দে অবশ্যই দন্ত ন হবে, মূর্ধন্য হবে না, অবশ্যই দন্ত স হবে, মূর্ধন্য স হবেই না। অতৎসম শব্দ মানে কি? তদ্ভব, দেশি, বিদেশি, সমাস নিষ্পন্ন, সন্ধিজাত, এই শব্দগুলোতে। এখন আমরা আসি যে তৎসম শব্দটা আসলে কি। অতৎসম শব্দটা তো আমরা বুঝতে পেরেছি, অতৎসম শব্দ আমরা বুঝছি, এবার তৎসম শব্দ কি। দেখো তৎসমকে যদি আমরা বিশ্লেষণ করি, তৎ শব্দের অর্থ হলো তার,
এখানে তার মানে সংস্কৃতকে বোঝানো হয়েছে, সংস্কৃত, সম মানে হলো সমান, তাহলে দাঁড়ালো কি সংস্কৃতের সমান, এক কথায় সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। দেখো তৎ কথার অর্থ হলো তার, মানে এখানে তার বলতে সংস্কৃতকে বোঝানো হয়েছে, আর সম মানে হলো সমান, তাই তৎ সম কথার অর্থ হলো তার সমান। কার সমান? সংস্কৃতের সমান, মানে সংস্কৃত শব্দকে বোঝানো হয়েছে। আমরা এখন চলিত ভাষায় কথা বলি, তো আমাদের কিন্তু এই চলিত ভাষা শুরুতেই ছিল না। আমরা যদি একটু প্রাচীন ইতিহাস খুঁজি, তো সেখানে আমরা দেখব যে প্রমথ চৌধুরীর হাত ধরে যে চলিত ভাষার পক্ষে আন্দোলন শুরু হয়েছিল, তো সেখানে রবীন্দ্রনাথ, নজরুল আরো অনেকেই সেখানে তাকে সমর্থন দিয়েছেন, এবং পরবর্তীতে চলিত ভাষাই শুরু হয়েছে, সব জায়গায় সর্বত্র চালু হয়েছে। তো চলিত ভাষা শুরু হওয়ার আগে আমরা কিন্তু সবাই সাধু ভাষায় কথা বলতাম, সাধু ভাষায় লিখতাম। তো সাধু ভাষাটাই হলো সংস্কৃত ভাষা। সাধু ভাষার অর্থ হলো সাধুজনদের ভাষা। তো সেই প্রাক ডিটেলসে আমি যাব না এখন। তো আমরা শুধু এটা শিখে রাখি যে সংস্কৃত ভাষা এখন আমরা ব্যবহার করি না, আমরা চলিত ভাষা ব্যবহার করি। তবে সংস্কৃত ভাষা ব্যবহার না করলেও সংস্কৃত ভাষার কিছু কিছু শব্দ আমরা ব্যবহার করি। আমরা এখন সংস্কৃত ভাষা ব্যবহার করি না, কিন্তু সংস্কৃত ভাষার কিছু কিছু শব্দ আমরা ব্যবহার করি। যেমন ধরো, যেমন ধর্ম, তারপরে মনুষ্য, তারপরে ভবন, এরপরে নক্ষত্র ইত্যাদি। তো এই শব্দগুলো সংস্কৃত ভাষায় ব্যবহার করা হতো। এখন আমরা সংস্কৃত ভাষা ব্যবহার করি না, বলি না, লিখি না, কিন্তু সংস্কৃত ভাষার এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তো সংস্কৃত ভাষার যেই শব্দগুলো আমরা এখনো ব্যবহার করি, ওই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। সংস্কৃত ভাষার যেই শব্দগুলো আমরা এখনো ব্যবহার করি, ওই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন ধর্ম, মনুষ্য, ভবন, নক্ষত্র, চন্দ্র, সূর্য, চামার, চর্মকার ইত্যাদি। তো এই শব্দগুলো তৎসম শব্দ। আর এই তৎসম শব্দগুলো আমরা যখন লিখব, ঠিক তখনই এই ন হবে না এই ন হবে, এই স হবে না এই স হবে, এই নিয়মগুলো আমরা মেনে চলব। তৎসম শব্দের বেলায় আমরা এই কোন ন হবে এবং কোন স হবে সেই ব্যাকরণের নিয়ম মেনে চলব। নিয়ম অনুযায়ী মূর্ধন্য হলে মূর্ধন্য, নিয়ম অনুযায়ী দন্ত ন হলে দন্ত ন, নিয়ম অনুযায়ী দন্ত স হলে দন্ত স, নিয়ম অনুযায়ী মূর্ধন্য স হলে মূর্ধন্য স। আর যদি তৎসম শব্দ না হয় তাহলে কোনো নিয়ম দেখব না, সেখানে শুধুই দন্ত ন হবে, শুধুই দন্ত স হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখব নিয়ম, যে কোন নিয়মে আমরা দন্তনয়ের জায়গায় মূর্ধন্য বসাবো। আমরা দন্তন, মূর্ধন্য আর দুটো স, এর মধ্যে প্রথমে আমরা শিখব এই বানানটা, অর্থাৎ এই দন্তন আর মূর্ধন্য এর ব্যবহারটা আমরা প্রথমেই শিখব। আচ্ছা, আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শিখব মূর্ধন্য আর দন্তন এর ব্যবহারগুলো, যে কখন মূর্ধন্য হয় আর কখন দন্তন হয়। তো মূর্ধন্য হওয়ার নিয়মগুলো আমরা শিখি। এক নম্বরে দেখো, রি এর পর মূর্ধন্য হয়, রি এর পর মূর্ধন্য হয়। প্রথম নিয়মটা কি? এই রি, এটা হলো সংক্ষিপ্ত রূপ আর এটা হলো পূর্ণ রূপ। তো এই রি এর পরে মূর্ধন্য হয়, রি এর পরে কখনোই দন্তনা হয় না, তবে অবশ্যই শব্দটা তৎসম শব্দ হতে হবে, সেটা আমরা শুরুতেই বলেছি। তো রি এর পরে মূর্ধন্য হয়, যেমন দেখো, যেমন ঋণ,
আবার দেখো তৃণ, এখানে দেখো ঋণ তৃণ, এখানে ঋণ মূর্ধন্য হয়েছে কি কারণে? আমরা বলেছি ঋ এরপর মূর্ধন্য হয়, তৃণ মূর্ধন্য হয়েছে কেন? এই ঋ এর যে সংক্ষিপ্ত রূপ ঋ, এর ঋ এর পরে মূর্ধন্য হয়েছে, তাহলে ঋ এর পরে যদি ন হয় সেটা অবশ্যই মূর্ধন্য হবে। 2 নম্বরে দেখো র এর পর মূর্ধন্য হয়, যেমন রণ, করণ। দেখো 2 নম্বর নিয়মটি ছিল বয় বিন্দু র এর পর মূর্ধন্য হয়, যদি শব্দে বয় বিন্দু র এর পরে কোনো ন বসে সেটি অবশ্যই মূর্ধন্য হবে। যেমন দেখো রণ, করণ, এখানে রণ মূর্ধন্য হয়েছে কি কারণে? এই র এর পরে ন বসেছে। করণ এখানেও মূর্ধন্য হয়েছে কি কারণে? এই র এর পরে ন বসেছে। আমার নিয়মও ছিল র এর পরে মূর্ধন্য হয়। এরপরে দেখো তিন নম্বরে দেখো র ফলা, যেমন যেটাকে আমরা এভাবে দিয়ে থাকি, এই যে র ফলা এর পর মূর্ধন্য হয়। তাহলে দেখো 3 নম্বর নিয়মটি হলো র ফলা এর পরে মূর্ধন্য হয়, র ফলার পরে মূর্ধন্য হয়। যেমন দেখো আমন্ত্রণ, যেমন আমন্ত্রণ, এখানে এই যে মূর্ধন্য হয়েছে কি কারণে? কারণ এখানে নয় তয় রফলা, এটা এই যে যুক্ত বর্ণটি এটি হলো ন যোগ ত যোগ রফলা। তো যেহেতু এই রফলা এই জন্য তার পরের নটা মূর্ধন্য হয়েছে। তাহলে দেখো আমন্ত্রণে ন ত রফলা, এই যুক্ত বর্ণটি 3টা বর্ণ নিয়ে, এই যুক্ত বর্ণটি হলো ন ত রফলা। এই রফলা থাকার কারণে পরের নটি মূর্ধন্য হয়েছে। তেমনি আছে মুদ্রণ, এখানে এই যে দ এর সাথে আছে কি রফলা, যার কারণে পরের নটা মূর্ধন্য হয়েছে। এই যুক্ত বর্ণটি হলো দয় রফলা, মুদ্রণ, এই রফলার কারণে মূর্ধন্য হয়েছে। তাহলে আমরা বুঝছি যে রফলা যদি থাকে তাহলে এর পরে নটা অবশ্যই মূর্ধন্য হয়। যেমন আমন্ত্রণ, মুদ্রণ, এখানে রফলার পরে থাকার কারণে মূর্ধন্য হয়েছে। এরপরে দেখো রেফের পরে মূর্ধন্য, চার রেফ, রেফটা আমরা এভাবে দিয়ে থাকি, এই যে রেফ এর পরে রেফের পর মূর্ধন্য হয়। রেফের পরে সাধারণত মূর্ধন্য হয়, যেমন অর্ণব, কর্ণ। তাহলে দেখো এখানে অর্ণব, সেই অর্ণবের নটা মূর্ধন্য হয়েছে। এখানে কর্ণ, কর্ণের নটা মূর্ধন্য হয়েছে কি কারণে? এই অর্ণবে এই রেফ আছে, কর্ণতেও রেফ আছে। নিয়মটি ছিল রেফ এর পরে মূর্ধন্য হয়,
তেমনি এই রেপ থাকার কারণে পরের নটা মূর্ধন্য হয়েছে, এই রেপ থাকার কারণেও পরের নটা মূর্ধন্য হয়েছে। তো আমরা নিয়মটা কি পেয়েছি, যে রেপের পরে মূর্ধন্য হয়, যদি শব্দে কোথাও রেপ থাকে তাহলে রেপের পরে মূর্ধন্য হয়। এরপরে দেখো মূর্ধন্য স এর পর মূর্ধন্য হয়। দেখো মূর্ধন্য স যদি থাকে শব্দে, মূর্ধন্য স এর পরে যদি ন হয় সেটা অবশ্যই মূর্ধন্য হবে। যেমন দেখো দূষণ, দূষণ, আবার আছে বর্ষণ। এখন দেখো এই যে দূষণ, বর্ষণ, দূষণে মূর্ধন্য, বর্ষণেও মূর্ধন্য। এখানে দূষণে মূর্ধন্য কেন হলো, কারণ মূর্ধন্য স এর পর মূর্ধন্য হয়, এই জন্য মূর্ধন্য স তারপরে মূর্ধন্য হয়েছে। আবার বর্ষণ মূর্ধন্য কেন হলো, মূর্ধন্য স এর পর মূর্ধন্য হয়, তেমনি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। এক কথায় মূর্ধন্য স এর পরে যদি ন বসে সেটা অবশ্যই মূর্ধন্য হবে। এরপরে দেখো 6 নাম্বার, ক্ষীয় এর পর মূর্ধন্য হয়। দেখো ক্ষীয় এর পর মূর্ধন্য হয়, কারণ ক্ষীয় এর পরে মূর্ধন্য হওয়ার একটি যুক্তি আছে। এই ক্ষীয়টা হলো যুক্ত বর্ণ, এই ক্ষীয় যুক্ত বর্ণটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দুটো বর্ণ পাই, ক যোগ মূর্ধন্য স। তাহলে এই ক্ষীয় বর্ণটা আসলে কি, এই ক্ষীয় বর্ণটি আসলে ক যোগ মূর্ধন্য স। ক্ষীয় বর্ণটি যেহেতু ক যোগ মূর্ধন্য স, তাহলে ক্ষীয়র পরে অবশ্যই মূর্ধন্য হবে। যেমন শিক্ষণ, প্রশিক্ষণ। এখন দেখো এই যে প্রশিক্ষণ, শিক্ষণ, এখানে মূর্ধন্য হয়েছে। আবার ক্ষণ, ক্ষণ, এই যে এই শব্দগুলোই মূর্ধন্য হলো। কেন মূর্ধন্য হলো, এই ক্ষীয়র পরে, ক্ষীয়র পরে, ক্ষীয়র পরে, ক্ষীয়র পরে, ক্ষীয়র পরে কেন মূর্ধন্য হবে, ক্ষীয়টাকে যদি আমরা বিশ্লেষণ করি পাই ক যোগ মূর্ধন্য স। তাহলে ক্ষীয়টা মানে কি, ক্ষীয়টা মানে হলো ক যোগ মূর্ধন্য স। তাহলে মূর্ধন্য স এর পরে তো মূর্ধন্যই হয়, আমরা আগে কি পড়েছি যে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। তাহলে ক্ষীয়টা আসলে ক যোগ মূর্ধন্য স, তারপরে যদি ন হয় তাহলে অবশ্যই সে মূর্ধন্য হবে। এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। ক্ষীয়, ক্ষীয় মানে কি ক যোগ মূর্ধন্য স, তাই ক্ষীয় হলো ক যোগ মূর্ধন্য স। তাই মূর্ধন্য স এর পরে যে নটা হবে সেটা অবশ্যই কি মূর্ধন্য হবে। এজন্য বলা হয় থাকে যে ক্ষীয় এর পর মূর্ধন্য হয়। তো শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখো কখনো কখনো আমরা একটা জায়গায় ভুল করি, কখনো কখনো আমরা একটা জায়গায় ভুল করি, সেটি হলো মূর্ধন্য স এর সাথে যখন মূর্ধন্য ন যোগ হয় তখন কিন্তু বিষয়টা এরকম হয়। যেমন কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ শব্দটা আমরা এভাবে বানানটা লিখি, তো এটা কিন্তু আসলে এই যে বর্ণটা, এই বর্ণটা কিন্তু মূর্ধন্য স মূর্ধন্য,
মূর্ধন্য স যোগ মূর্ধন্য। তোমরা অবশ্যই মনে রাখবে মূর্ধন্য স এটার সাথে যদি মূর্ধন্য যোগ হয় তাহলে কিন্তু এরকমের হয়ে যায়, তখন বানানটা এরকমের হয়ে যায়। এটা অবশ্যই মূর্ধন্য স এবং মূর্ধন্য ন, এটা মনে রাখবা। যেমন কৃষ্ণ, বিষ্ণু, বিষ্ণু, এই যে বানানগুলো আছে, তৃষ্ণা, এই বানানগুলাই কিন্তু আমরা এরকমের সটি পাই। তো এরকমের অর্থ হলো এর মধ্যে আছে মূর্ধন্য স এবং মূর্ধন্য। এরপরে দেখো সাত নম্বর দেখো, 7 নম্বর দেখো, ক বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত হলে মূর্ধন্য হয়। দেখো টবর্গীয় বর্ণের পূর্বে যদি যুক্ত হয় তাহলে সেই নটা অবশ্যই মূর্ধন্য হবে। যদি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত হয় ন, তাহলে সে নটা মূর্ধন্য হয়। এখন টবর্গীয় বর্ণ বলতে কি, আমরা যে ব্যঞ্জন বর্ণের প্রথম 25টি বর্ণকে যে 5টা ভাগে ভাগ করি, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, প্রতিটা বর্গে 5টি বর্ণ থাকে। তার মধ্যে ট বর্গের 5টি বর্ণ হলো ট, হ, ড, ঢ, মূর্ধন্য। এই ট বর্গের 5টি বর্ণ, এগুলোকে বলা হয় টবর্গীয় বর্ণ। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই বর্ণগুলো হলো টবর্গীয় বর্ণ। তো এটাকে আবার নাসিক্য বর্ণ বলা হয়, এই বর্ণটাকে নাসিক্য বর্ণ বলা হয়। যাই হোক, টবর্গীয় বর্ণের পূর্বে যদি ন যুক্ত হয় সেটা অবশ্যই মূর্ধন্য হবে। যেমন দেখো, যেমন ঠান্ডা, ঠান্ডা, কণ্টক। এখানে দেখো ঠান্ডা, কণ্টক, এখানে ঠান্ডা মূর্ধন্য যোগ ড, কণ্টক মূর্ধন্য যোগ ট। এখন এই ঠান্ডা, কণ্টক এখানে মূর্ধন্য হবে, এই যে যুক্ত নটা এটা অবশ্যই মূর্ধন্য হবে। প্রশ্ন হলো এই ট, ড, এই ঠান্ডা, কণ্টকের মূর্ধন্য কিভাবে বুঝবো? কারণ এমন ভাবে যুক্ত হয়ে থাকে, সেই যুক্ত বর্ণ দেখলে বোঝা যায় না যে এটা দন্ত ন না মূর্ধন্য। ন যখন স্বাধীনভাবে বসে তখন বোঝা যায়। যেমন দেখো, এটা দন্ত ন, এটা মূর্ধন্য। তো ন যখন স্বাধীনভাবে বসে তখন বোঝা যায় কোনটি দন্ত ন কোনটি মূর্ধন্য। কিন্তু এভাবে যুক্ত হয়ে যখন বসে তখন বোঝা যায় না যে কোনটি দন্ত ন কোনটি মূর্ধন্য। তো তোমার মনে রাখতে হবে যে যদি ট বর্গের বর্ণ হয়, টবর্গীয় বর্ণের সাথে যদি এই ন যুক্ত হয় সেই নটা অবশ্যই মূর্ধন্য হবে। কারণ এটা আমাদের বানানের নিয়মই আছে, ট বর্গের বর্ণের সাথে যদি ন যুক্ত হয় তাহলে সেই নটা অবশ্যই মূর্ধন্য হবে। তো সেই অনুযায়ী ঠান্ডা, কণ্টক এই বানানের সাথে যে নটা যুক্ত হবে সেটা মূর্ধন্য হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বানানের যে নিয়মগুলো শিখছি, আমরা এই আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, কারণ এটি একদিনে শেষ করা যাবে না। এর বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো ক্লাস শেষের আগে আমি আরেকটা কথা বলবো, সবসময় যেটা বলে থাকি, অবশ্যই তোমরা সংসার টেলিভিশনের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং ওখানে কিন্তু রুটিন মাফিক ক্লাস হয়। আমি বারবার বলি, অবশ্যই তোমরা সংসার টেলিভিশনের ক্লাসগুলো দেখবে, কারণ ক্লাসগুলো খুবই সুন্দর হয়, রুটিন মাফিক হয় এবং সেখান থেকেও তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন থাকতে পারে। আর থাকতে পারে কি, অবশ্যই থাকবে। এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ আমরা জানি যে শীতের সময় এই ভাইরাস তার তীব্র আকারে বেড়ে যায়। তো সেই অনুযায়ী যেহেতু শীত আসতেছে সামনে, অবশ্যই তোমরা এখন থেকেই সাবধান থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমরা জানো, আমি সবসময় যে কথাটা বলি যে তোমার স্বাস্থ্যের সুরক্ষার দায়িত্ব একান্ত তোমার নিজেরই। কারণ
কারো ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব কিন্তু অন্য কেউ দেবে না। নিজের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিজেরই মেনে চলতে হবে, নিজেরই লক্ষ্য রাখতে হবে। তো অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সংসার টেলিভিশনের ক্লাসগুলো নিয়মিত দেখবে। তো আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।